আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি স্থির তড়িৎ দ্বিতীয় পত্রের যে লেকচার 1-এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বাসায় সেগুলো ভালো করে পড়েছো এবং বুঝেছো এবং সেই সম্পর্কে গাণিতিক সমস্যাগুলি করার চেষ্টা করেছো। আমি আজকের লেকচার 2 শুরু করব। আমি আজকের লেকচার 2-এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমি আজকে শুরু করব আমাদের গত ক্লাসের যে সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার গাণিতিক সমস্যাবলী। তা বোর্ডের ডান পাশে লিখে দেওয়া আছে, আর বোর্ডের বাম পাশে আছে আজকের যে টপিকসগুলো আলোচনা করব সেই টপিকসগুলো আমি বোর্ডের বাম পাশে লিখে দিয়েছি। আমি আজকে শুরু করব গত লেকচার 1-এর যে বিভব পড়িয়েছিলাম তোমাদেরকে। আমি তড়িৎ প্রাবল্য যে সূত্র পড়িয়েছিলাম সেই সূত্রের গাণিতিক সমস্যাগুলি দিয়ে আজকের লেকচার 2 শুরু করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাণিতিক সমস্যাবলী 1-এর 0.24 মিটার ব্যাসের একটি গোল আকৃতি পরিবাহী পৃষ্ঠে এত চার্জ দেয়া আছে। গোলকের কেন্দ্রে হতে 0.5 মিটার দূরে এবং 0.06 মিটার দূরে কোনো বিন্দুর তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রশ্নটি দেখবে। আমরা 1 নম্বর শুরু করছি। এখানে আমাদের দেয়া আছে 0.25 মিটার ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহী পৃষ্ঠে এত চার্জ দেয়া আছে গোলকের কেন্দ্রে হতে 0.5 মিটার দূরে। তাহলে প্রথমটির ক্ষেত্রে আমাদের যে চার্জ আছে সেটি কিউ হচ্ছে 33.3 10⁻⁹ কুলম্ব। ব্যাসার্ধ দেয়া আছে, যেহেতু প্রশ্নে দেয়া আছে 0.5 মিটার দূরে, তাহলে আর আসবে আমাদের 0.5 মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিভব আছে সেই বিভবের সূত্র অনুপাত আমরা লিখতে পারি B = 1/4 πε0 Q/R। আমরা মান বসাই 9 × 10⁻⁹। চার্জের মান হচ্ছে 33.3 10⁻⁹, আর ব্যাসার্ধ হচ্ছে 0.5। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 599.5 ভোল্ট। তাহলে প্রথম অংশের যে বিভবটা আছে তাহলে সেটা আমরা নির্ণয় করেছি। এরপরে প্রথম অংশের প্রাবল্য বের করতে বলেছে। আমরা জানি প্রাবল্যের সূত্র, তোমরা নিশ্চয়ই গত ক্লাসে এইটি ভালো মতো পড়েছো। প্রাবল্যের সূত্রটি নিশ্চয়ই মনে আছে। প্রাবল্যের সূত্রটি কী হবে? সেটি হবে E = 1/4 πε0 Q/R²। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই সূত্রের মাধ্যমে প্রাবল্যের যে ইকুয়েশন ছিল সেটি আমরা সমাধান করেছিলাম। এখন আমরা শুধু এটি মান বসিয়ে তার রেজাল্টটা নির্ণয় করব। 9 × 10⁻⁹, চার্জ হচ্ছে 33.3 10⁻⁹, আর দূরত্ব হচ্ছে 0.5 হোল স্কয়ার। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর রেজাল্ট পাবো আমরা 5
1198.8 নিউটন পার কুলম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি যা করলাম সেটি একটু আরেকবার তোমাদের দেখাচ্ছি, যে আমরা প্রথম অংশে 0.5 মিটার দূরে আমাকে বিভব ও প্রাবল্য নির্ণয় করতে বলেছে। গত ক্লাসে আমি এই সূত্রটি তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম, যে বিভব যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের মধ্যে আমরা ডেটা বসিয়েছি, ডেটা বসিয়ে আমরা নির্ণয় বিভব বের করেছি। তারপরে আছে আমাদের প্রাবল্য। একইভাবে আমরা E=1/4πε0 Q/r² সূত্রে আমাদের ডেটা বসিয়ে আমরা প্রাবল্য নির্ণয় করেছি। এখন যে বিষয়টি আছে যে 1 খ, সেটি একটু ভালো করে দেখবে। আমরা 1 খ এর জন্য যে বিষয়টি তোমরা নিশ্চয়ই মনে আছে যে বিভবের ক্ষেত্রে একটি গোলক যদি আমরা অঙ্কন করি, যে গোলকের এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে গোলকের পৃষ্ঠের যে বিভবটা আসবে সেটি যদি আমরা নির্ণয় করতে চাই, সেটি আসবে তার পৃষ্ঠের বিভবটা হবে তার অভ্যন্তরের যে বিভব আছে তার সমান। কারণ হচ্ছে আমরা জানি যে গোলকের ক্ষেত্রে তার অভ্যন্তরে যে বলরেখা এবং প্রাবল্য শূন্য হওয়ার কারণে এই ক্ষেত্রে তার বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সমান। তাহলে আমাদের 0.06 মিটার দূরে যে বিভবটা আমাদের বের করতে বলেছে এটি হবে তার পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এই ক্ষেত্রে আর কি হবে, আমাদের এখানে ব্যাস দেয়া আছে, তাহলে আর এখানে ব্যাসার্ধ আসবে 0.24 ডিভাইডেড বাই 2, তাহলে সেটি আসবে 0.12 মিটার। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে আমি মাত্রই বললাম যে যেহেতু 0.2 মিটার এর মধ্যে হচ্ছে 0.06 মিটার, তাহলে এই যে 0.06 মিটার দূরে কোনো বিন্দুর বিভবটা হবে তার পৃষ্ঠের বিভবের সমান। তাহলে পৃষ্ঠের বিভবটা হচ্ছে 0.12 মিটার। তাহলে এই ক্ষেত্রে আর এর মান আসবে 0.12 মিটার, আর চার্জ হচ্ছে আমাদের কিউ এর মান হচ্ছে 33.3 10⁻⁹ কুলম। তাহলে এই মান আমরা বসিয়ে বিভবটা বের করতে পারি। তাহলে সেটি আসবে 9 10⁹, চার্জ হচ্ছে 33.3 10⁻⁹, আর ব্যাসার্ধ আসবে 0.12। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে তোমরা ভালো করে লক্ষ্য করবে আমরা কি করেছি। অংশটা আমি আবারও বলছি তোমাদের, বিভবটা যেহেতু 0.06 মিটার দূরে বিন্দুতে বিভব বের করতে বলেছে, সেই ক্ষেত্রে তার পৃষ্ঠের যে বিভবটা আসবে সেই পৃষ্ঠের বিভবই হবে ওই বৃত্তের বিভবটি। তাহলে এখানে আমার ব্যাসার্ধ আসবে হচ্ছে 0.2 মিটার আর চার্জ দেয়া আছে, তাহলে সেটি ক্যালকুলেশন করে আমরা পেলাম 2497.5 ভোল্ট। এখন পরের অংশটা প্রাবল্য। তোমাদের প্রাবল্যর ক্ষেত্র নিশ্চয়ই মনে আছে যে আমরা এই যে 0.06 মিটার সেটি অবশ্যই 0.12 মিটার থেকে ছোট। এই যে 0.06 মিটার দূরত্ব যা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, তার মানে আমরা একটু আগেও বলেছি যে কোনো গোলকের ক্ষেত্রে তার বৃত্তে গোলকের অভ্যন্তরের তড়িৎ বলরেখা না থাকার কারণে সেখানে প্রাবল্য শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 0.06 মিটার দূরত্ব প্রশ্নে দেওয়া আছে সেটি ওই বৃত্তের
অভ্যন্তরে হওয়ার কারণে এই ক্ষেত্রে প্রাবল্য আসবে ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর ইকুয়াল 0। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গোলকের অভ্যন্তরের প্রাবল্যের মান আসবে 0। তাহলে এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাবলী 1-এর সমাধান। তোমরা এই যে প্রশ্নটি করলাম এটি গত বছরের আগের বছর নাগা বোর্ডে এই ধরনের কোশ্চেন খুব এসেছে। সো তোমরা ভালো করে এই ধরনের গাণিতিক সমস্যাবলী টেস্ট পেপার থেকে আরও সমাধান করবে, তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে বিভব এবং প্রাবল্য নির্ণয় করার যে অঙ্কগুলো আছে। এরপরে আমরা যেটি আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে গাণিতিক সমস্যাবলী 2 আছে, সেটি একটি বর্গক্ষেত্র দেওয়া আছে যে কোনো বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে এত 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 চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব 0 হবে। আমরা এই কোশ্চেনটিও আমাদের বিভব সম্পর্কিত, সেটিও তোমরা খুব ভালো করে দেখবে, তাহলে তোমাদের এই সম্পর্কে অঙ্কগুলো খুব ভালো করে পারবে। আমরা এই অঙ্কটি করার আগে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি একটি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র এবং এসি আমাদের কর্ণদ্বয়কে যোগ করে দিলাম, বিডি আমাদের কর্ণদ্বয়কে যোগ করে দিলাম, যা পরস্পর বিন্দুতে ছেদ করেছে। এখন প্রশ্নে বলেছে 3টি কৌণিক বিন্দুতে চার্জ স্থাপন করা আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব 0 হবে। তোমরা মনে রাখবে যে বর্গক্ষেত্রের কেন্দ্রে যে মোট বিভব হবে সেটি তার 4টি কৌণিক বিন্দুতে যে চার্জ স্থাপন করা হয়েছে তার যোগফলের সমান। আমরা এই চিত্রে প্রত্যেকটি অংশের ব্যাসার্ধ ধরে নিচ্ছি OA ইকুয়াল OB ইকুয়াল OC ইকুয়াল OD ইকুয়াল R, এবং আমি ধরে নিচ্ছি চতুর্থ কৌণিক বিন্দু আমার সিতে চার্জ স্থাপন করা আছে Q4। তাহলে এই Q4 এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এখন তাহলে যেটা করতে হবে, চতুর্থ কৌণিক বিন্দুতে আমাকে কত আধান স্থাপন করলে তড়িৎ বিভব 0 হবে। আমি একটু আগে বলেছি কেন্দ্রের মোট বিভব হবে তার 4 গুণা বিভবের সমান। তাহলে আমরা লিখতে পারি
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি। v1 এর ভ্যালু হচ্ছে কি 1/4πε0 q/r, v2 এর মান একইভাবে বসিয়েছি। আমরা সেই 1/4πε0কে কমন নিয়েছি, সেখান থেকে এরপরে লাইনে আমরা r কমন নিয়েছি 1/4πε0r। তারপরে এই অংশটা 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, q1 + q2 + q3 q4 = 0। q1 এর q2 q3 এর মান দেওয়া আছে, সেটা আমরা বসিয়েছি। এখন এই অংশটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা q4 এর মান নির্ণয় করতে পারব। q4 এর মান যদি আমরা সমাধান করি তাহলে q4 এর মান আসবে -8 × 10⁻12 কুলম। তাহলে আমরা এইভাবে আমাদের যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে, এই ধরনের গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এই ধরনের আরও কিছু গাণিতিক সমস্যাগুলি আছে যা পরীক্ষায় খুব আসে, সেটি আমি তার মধ্যে আরেকটি দেখাবো, আর বাকিগুলো তোমরা টেস্ট পেপার থেকে একই রকম করার চেষ্টা করবে। এরপরে অংশে দেখো, আমাদের 3 নম্বর যে গাণিতিক সমস্যাগুলি আছে এটিও বর্গক্ষেত্র সম্পর্কিত, কিন্তু একটু এটা থেকে একটু পার্থক্য আছে, ভালো করে একটু খেয়াল করবে। এখানে বলেছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 5×10⁻⁹ কুলম চার্জ স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলি সেটি তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আমরা এটা তোমরা বোর্ডে ছবি দেখতে পাচ্ছ। আমি ABCD একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এবং তাহলে আমরা লিখতে পারি এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের r, এবং চার্জের পরিমাণ হচ্ছে q 5×10⁻⁹ কুলম। তাহলে আমরা এখন কেন্দ্রে বিভব নির্ণয় করতে বলেছি। তাহলে এই ক্ষেত্রে আবার এই যে আমরা যেহেতু বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে হিসাবটা করব, আমরা এই OA OB এবং OC অংশ, OA = OB = OC = OD = R ধরি। আমরা ধরে নিচ্ছি এই O থেকে এই বাহুগুলোর দূরত্ব হচ্ছে গিয়ে R। তাহলে আমরা এখন এই OA অংশের যে দূরত্ব আছে সেই অংশের দূরত্বটি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই আমরা বর্গক্ষেত্রের কেন্দ্রে যে বিভব আছে সেটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পারি, চিত্র হতে AC to OC to OA, AC = to OA। তাহলে OA = হাফ AC। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ OA = হচ্ছে হাফ অফ AC। তাহলে আমরা এখন এই জায়গাটায় পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করব। AC = তাহলে যেহেতু আমাদের AC² = AB² + BC², তাহলে আমরা লিখতে পারি
হাফ এসি ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার স্কোয়ার রুট। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় লাইনটা। আমরা এখানে পিথাগোরাসের সূত্র আমরা এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারে বসিয়েছি। এখন আমরা জানি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার স্কোয়ার রুট, তাহলে হাফ ইন্টু √2। তাহলে এই 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে এই লাইনটাকে যদি আমরা কাটাকাটি করি সেটা আসবে 1/√2। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর উপরে আছে আমাদের √2। তাহলে এই √2 আমাদের কেটে যাচ্ছে, থাকে হচ্ছে 1/√2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে এখানে তার ব্যাসার্ধের মানটা নির্ণয় করলাম, যে হচ্ছে সেটা ওএ ইকুয়াল ওবি ইকুয়াল ওসি ইকুয়াল ওডি ইকুয়াল হচ্ছে কি আর, সেই আর এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 1/√2। এখন আমরা তাহলে পরবর্তী অংশটা করতে পারি। তাহলে বিভব B ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট সামেশন অফ Q/R। তাহলে পরবর্তী লাইন লিখতে পারি 9 × 10⁹ Q1 Q/R 9 × 10⁹ 4 ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻⁹, আর ব্যাসার্ধ হচ্ছে কি 1/√2। তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা তার সমাধানটা করব এখন। সেটি যদি আমরা বের করি 254.5 ভোল্ট। তাহলে আমরা যে বিভবটা আছে সেটি পেয়ে গেলাম 254.5 ভোল্ট। আমি তোমাদেরকে একটু আরেকবার একটু ব্যাখ্যা করছি। যেহেতু বিভব এর সূত্র হচ্ছে 1/4πε0 সামেশন অফ Q/R। এখানে যেহেতু 4টি চার্জ 4 কোণায় স্থাপন করা হয়েছে বর্গক্ষেত্রের, তাহলে আমরা লিখেছি Q/R প্লাস Q/R, কারণ এখানে ব্যাসার্ধ একই দেখানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 4টা কিউ লিখেছি, তারপরে কিউ এর যে চার্জের ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালু আমরা এখানে বসিয়েছি। তারপর ব্যাসার্ধ আমরা নির্ণয় করেছি পিথাগোরাসের সাহায্যে, সেই মানটুকু বসিয়ে আমরা এই যে চতুর্থ কৌণিক বিন্দুতে আমরা বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত সেটা আমরা নির্ণয় করেছি। তাহলে এইভাবে তোমরা বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব যে অঙ্কগুলো থাকবে সেই গাণিতিক সমস্যাগুলি করবে, তাহলে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন করার জন্য আরো সহজ হবে। আমরা এরপরে আসবো ডাইলেকট্রিক, বা যাকে বাংলায় বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই বিষয়টি তোমাদের স্থিতৈতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি ভালো করে মনে রাখবে। এটি প্রায় হচ্ছে গিয়ে অনুধাবন প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। আমরা দুটি চার্জের জন্য যে বল, যা কুলম্বের সূত্র হিসেবে আমরা নির্ণয় করেছিলাম, সেটি যদি আমরা শূন্য মাধ্যমে লিখতে পারি, সেটি F(1/4πε0 Q1 Q2/R²। এটিকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। এটি আমরা লিখলাম যে দুটি চার্জ যখন শূন্য মাধ্যমে অবস্থান করছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে বল সেটি হচ্ছে গিয়ে
এফ নট। একইভাবে আবার এই চার্জ দুটিকে যদি আমরা অন্য কোনো মাধ্যমে স্থাপন করি তাহলে সেই চার্জ দ্বয়ের মধ্যে যে বল উৎপন্ন হবে সেটি কি হবে? সেটি আসবে এফ ইকুয়াল 1/4 পাই ইপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে আমরা নাম দিলাম সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা 1 নংকে 2 নং দিয়ে ভাগ করি, সেখানে আমরা পাবো এফ নট ডিভাইডেড বাই এফ ইকুয়াল ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। তাহলে এই কেটাকেই বলা হয় আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটিকে আমরা এভাবেও লিখতে পারি কে ইকুয়াল এফ নট এফ বা কে ইকুয়াল এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা যে দুটো চার্জকে যখন শূন্য মাধ্যমে স্থাপন করি তাদের মধ্যে যে বল আসে এবং ওই চার্জ দুটিকে যখন অন্য কোনো মাধ্যমে স্থাপন করা হয় তাহলে যেই একটা নির্দিষ্ট মান আসে তাকেই বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটি ধারকত্বের ক্ষেত্রেও এক্সপ্লেইন করা যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এটি দিয়েও তোমাদের গাণিতিক সমস্যা বলে আসতে পারে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা এই যে ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে কোনো দুটি চার্জিত বস্তুর ক্ষেত্রে স্থাপন করি তাহলে এখানে কে টাইমস হচ্ছে গিয়ে তার মানটা কমে যাবে, আর এটাকে যদি আমরা কোনো ক্যাপাসিট্যান্স মানে ধারকত্বের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এই ভ্যালুটা কে টাইমস বেড়ে যাবে। এই কারণেই আমাদের ধারকত্বের ক্ষেত্রে এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা খুব ব্যবহার করা হয়। এটি খুব ইম্পর্ট্যান্ট ধারকত্বের ক্ষেত্রে। তাহলে আমরা ডাইলেকট্রিকটি সেটি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এরপরে যে বিষয়টি আছে সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য ক্যাপাসিট্যান্স, যাকে বলা আছে ধারকত্ব। ধারকত্ব আমরা ধারক থেকে শব্দটা আসছে। ধারক কি? ধরো বাসায় আমাদের যে পাত্র আছে সেটি কী করে? পানি ধারণ করে। সেই যে পানি ধারণ করে সেইটাকে আমরা যেমন ধারক বলতে পারি, সেভাবে ফিজিক্সের ক্ষেত্রেও যে পরিবাহী বা যে পাত্র বা যে চার্জ ধারণ করতে পারে তাকে আমরা ধারক বলতে পারি। এখন পরিবাহীর যে চার্জ মানে ধরে রাখার যে যান্ত্রিক কৌশল তাকে আমরা বলি হচ্ছে ধারক, সেটা হচ্ছে ক্যাপাসিটর। এখন সেখান থেকে আমাদের আসছে হচ্ছে ধারকত্ব মানে ক্যাপাসিট্যান্স। ধরো তুমি একটি পাত্রের মধ্যে তুমি মধু ঢালছো, তাহলে পাত্রের কি হবে? একটা লেভেল পর্যন্ত তার মধু ধারণ ক্ষমতা থাকবে। ঠিক সেভাবে তুমি যখন একটা পরিবাহীকে চার্জ প্রদান করবে বা বিভব বৃদ্ধি করবে তখন কি হবে? চার্জের সাথে সাথে পরিবাহী একটা পর্যায় পর্যন্ত বৃদ্ধি পাবে। সেইভাবে আমরা লিখতে পারি যে পরিবাহীর চার্জ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এই যে ইকুয়েশনে তোমরা দেখতে পাচ্ছ কিউ ইকুয়াল সিভি, এই সি কে বলা হয় ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তাহলে ধারকত্ব ইকুয়াল সি ইকুয়াল কিউ বাই ভি। সেখান থেকে আমরা ধারকত্ব কাকে বলে সেটি সংজ্ঞায়িত করতে পারি যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব এক একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে? এখান থেকে আমরা ধারকত্বের একক নির্ণয় করতে পারি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সবচেয়ে বেশি এটি নিয়ে কাজ করেছেন, তার জন্য ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, যাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় আমরা একে আরও ক্ষুদ্র এককে ব্যবহার করা হয়, যেমন মাইক্রো ফ্যারাডে, যেটির মান হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড। অনেক সময় এরকম ভ্যালু আসতে পারে, তোমরা খেয়াল করবে মাইক্রো ফ্যারাড যেটি হচ্ছে
10⁻12 ফ্যারাড। এটি আরেকটি নাম হচ্ছে পিকো ফ্যারাডে, সেটিও তোমরা মনে রাখবে। এরপরে সেখান থেকে তোমাদের আসতে পারে 1 ফ্যারাডে কাকে বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইকুয়েশনটিতে যা আছে যে কোনো পরিবাহীর ক্ষেত্রে 1 কুলম 1 ভোল্ট। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব 1 একক বাড়াতে যদি 1 কুলম চার্জ প্রয়োজন হয় তাহলে তাকে বলা হয় 1 ফ্যারাডে। এটিও তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, সেটি তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে আমরা আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটি হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। আমরা একটা গোলাকার পরিবাহী অঙ্কন করব, সেটির ক্ষেত্রে তার ধারকত্ব কেমন হয় সেটি আমরা নির্ণয় করব। আমি চিত্রে তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ একটি গোলাকার পরিবাহী অঙ্কন করা হয়েছে। এখানে গোলাকার পরিবাহীর কেন্দ্র হচ্ছে ও, যার বিভব হচ্ছে ভি এবং তার চার্জের পরিমাণ হচ্ছে কিউ। আমরা জানি যে গোলাকার পরিবাহীর কেন্দ্রে সকল চার্জ সন্নিবিষ্ট থাকে। এখান থেকে কেন্দ্র থেকে তার বলরেখাগুলো নির্গত হয়, তাই গোলাকার পরিবাহীর পৃষ্ঠের যে বিভব সেটি হবে তার অভ্যন্তরীণ বিভবের সমান। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি তার বিভবটা আসবে v = 1/4πε0 q/r। আমরা একটু আগেই তোমাদেরকে ক্যাপাসিট্যান্স বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্যাপাসিট্যান্সটার ক্ষেত্রে লিখতে পারি তোমরা ভালো করে খেয়াল করবে ইকুয়েশন দুটি। আমরা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ব্যবহার করলাম c = q/v, তাহলে v = q/c। এখন 1 ও 2 সমীকরণ থেকে আমরা লিখতে পারি